হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকের আলোচনার বিষয় আর্কেটাইপ। আর্কেটাইপ এর বাংলা হলো আদিকল্প বা আদিরূপ। আর্কেটাইপ এই টার্মটা 1919 সালে সর্বপ্রথম কয়েন্ড করেছিলেন কার্ল ইয়াং নামে এক সাইকিয়াট্রিস্ট, একজন সাইকোলজিস্ট। হি ইউজড দ্য টার্ম ইন অ্যান এসে এন্টাইটেলড ইনস্টিংক্ট অ্যান্ড আনকনসিয়াস। এই কার্ল ইয়াংই সূচনা করেছিলেন একটা ধারণার, সেই ধারণাটির নাম কালেকটিভ আনকনসিয়াস। আবার কাকে ফাদার অফ আর্কেটাইপাল সাইকোলজি বলা হয়? এর উত্তর হবে জেমস হিলম্যান। এবার কার্ল ইয়াং এর কথা বলি। সে 12 ধরনের আর্কেটাইপস এর সৃষ্টি করেছিলেন বা দেখিয়েছিলেন। তিনি একজন সুইজারল্যান্ডের সুইস সাইকিয়াট্রিস্ট। তাহলে এই আর্কেটাইপ কি? ইট ইজ এ ভেরি টিপিক্যাল এক্সাম্পল অফ এ সার্টেন পারসন অর থিং। ইন ইয়াঙ্গিয়ান থিওরি, it is a primitive mental image inherited from the earliest human ancestors and supposed to be present in the collective unconscious. এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যেমন হিরো, তারপর ভিলেন। এদের যে আদি রূপ, আদিকল্প আমাদের মনে বসানো আছে, সেটা আমরা সব জায়গাতেই খুঁজে ফিরি বা সব জায়গাতেই পাওয়ার চেষ্টা করি। হিরো বলতে কি বোঝায়? হিরো কেমন হবে? হিরোর যে একটা চিরাচরিত ধারাবাহিক রূপ, তার বৈশিষ্ট্য কেমন হবে, হিরোর বৈশিষ্ট্য কেমন হবে, এর যে সূচনা লগ্ন থেকেই একটা রূপ আমাদের মনের মধ্যে বসানো রয়েছে। সেই যে ইমেজ আমাদের মনের মধ্যে তৈরি করা হয়েছে যে ভিলেন এরকমই হয় বা ভিলেনের কাছ থেকে এই সব জিনিস এক্সপেক্ট করা হবে, তার যে এই যে আদি একটা রূপ আমাদের মনের মধ্যে বসানো রয়েছে, সেটাই হলো আর্কেটাইপ। গ্রিক ভাষাতে যাকে বলা হয় আর্কেটিপন। এই আর্কেটিপন মানে হচ্ছে সামথিং মডেলড ফার্স্ট অ্যাজ এ মডেল। এর মানে হচ্ছে আদি শ্বাস। আর্কেটিপস বলতে বোঝায় আদি শ্বাস। এই শব্দটি থেকেই লাতিনে রূপান্তরিত হয় আর্কেটিপুস নামে শব্দটি। এই যে লাতিন শব্দটি হলো, এর অর্থ হচ্ছে প্রারম্ভিক রূপ। এই যে প্রতিরূপ, এই প্রতিরূপের উৎস যে কোনো আদিরূপকে বা এরকম কোনো রূপকে ইংরেজিতে আর্কেটাইপ বলা চলে। আবার প্লেটো কথিত প্লেটো যে আইডিয়ার ধারণা দিয়েছে বা বস্তুর ধ্রুব আধিবিদ্যক রূপ, সেটাও আর্কেটাইপ। প্লেটোনিক কনসেপ্টে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই সেখানে একটা কথা আছে, পিওর ফর্ম। এই পিওর ফর্ম বলতে আমরা কি বুঝি? পিওর ফর্ম এখানে আমরা দেখতে পাবো এইভাবে যে ইট এমবডি দ্য ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ এ থিং। পিওর ফর্ম বলতে বোঝাই এমবডি দ্য ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ এ থিং। কার্ল ইয়ং বিশ্লেষণধর্মী মনস্তত্ত্ব ও কবিতার যে সম্পর্ক, এই সম্পর্ক বিষয়ক এক প্রবন্ধ লেখেন এবং তিনি লেখেন যে আর্কেটাইপ হলো মানুষের যৌথ চিন্তনে উৎকীর্ণ আদিম রূপকল্পসমূহ। এগুলি সমগোত্রের অসংখ্য অভিজ্ঞতার মানসিক অবশেষ। এখানে আমরা কি বুঝাচ্ছি? কালেকটিভ আনকনসিয়াসে এগুলো থাকে, যা মস্তিষ্কে গুরুলেখের মতো মুদ্রিত হয়ে আছে এবং যা বংশগতি সূত্রে প্রাপ্ত। ইয়ং এর আর্কেটাইপের দুনিয়া প্লেটোর আইডিয়ার জগতের মতোই নৈবৃত্তিক। উভয়েরই স্থিতিগতি ব্যক্তির অস্তিত্বের ঐতিহাসিক কালসীমা ছাড়িয়ে মনুষ্য জাতির সামূহিক কালে ও জীবনে এর অবস্থান। কবিতা এবং মনস্তত্ত্ব সম্পর্কের আরেকটি প্রবন্ধ তিনি লেখেন। সেই প্রবন্ধে কবিকে ইয়ং বর্ণনা করেন একজন নিশ্চেতন অথচ সক্রিয় সার্বিক মানবতার রূপকার ও সংবাহক হিসেবে। কবি কেমন হবে? আনকনসাস অথচ সক্রিয় সার্বিক মানবাত্মার রূপকার ও সংবাহক। লেখিকা মড বটকিনের ওপর ইয়াং এর প্রভাব ছিল। 1934 সালে এই মড বটকিন প্রকাশ করেন আর্কেটাইপাল প্যাটার্নস ইন পোয়েট্রি, এই বইটি। এটা একটা বইয়ের নাম। বইটার নাম আবার বলছি, আর্কেটাইপাল প্যাটার্নস ইন পোয়েট্রি। হোমারের কাল থেকে পশ্চিমের কাব্যে দেখা যায় যে নারীর নানা আদিরূপ রয়েছে। দান্তে, মিল্টন ও কোলেরিজের কবিতায় স্বর্গ নরকের আর্কেটাইপ আমরা পাই। কোলেরিজের দ্য রাইম অব দ্য অ্যানসিয়েন্ট মেরিনার কবিতায় পুনর্জন্মের থিম আমরা পাই, সেখানে পুনর্জন্মের একটা আর্কেটাইপ আমরা দেখতে পাবো। এগুলোর বিশ্লেষণ করেছেন বটকিন তার সেই বইটিতে। ইয়ং ছাড়াও বটকিন ফ্রয়েডের কিছু ধারণার সাহায্য নিয়েছিলেন। এই কোহলারের থেকে তিনি ধার করেছেন গেস্টাল্ট মনস্তত্ত্বের ব্যাখ্যা। এবার প্রশ্ন হচ্ছে যে আর্কেটাইপ কি বংশসূত্রে এক মস্তিষ্ক থেকে অন্য মস্তিষ্কে সঞ্চারিত হয়? জীববিজ্ঞানে এই তত্ত্বের সমর্থন মেলে না।
প্রত্যেক প্রজন্মে শৈশবকালীন অভিজ্ঞতার সাদৃশ্যের জন্যই আদিরূপগুলি শাশ্বত বলে ভুল হয়। অভিজ্ঞতার প্রকৃতি বদলালে আর্কেটাইপও বদলাবে। এ ব্যাপারে বটকিনের চিন্তায় কিছুটা দ্বিধা আমরা দেখতে পাবো। গোড়ায় অবহেলিত হলেও বটকিনের বই প্রকাশ হওয়ার কয়েক বছরের মধ্যেই আর্কেটাইপ নিয়ে শিল্প সমালোচনা বাড়ে। সাম্প্রতিককালের আর্কেটাইপের নতুন ব্যাখ্যা ও ব্যবহার করেন কানাডার সমালোচক নর্থপ ফ্রাই। আর্কেটাইপের উৎস ও মানসিক গতিপথ নিয়ে বৈজ্ঞানিক দূরকল্পনা ফ্রাই পরিবহন করেন। অ্যান অ্যানাটমি অফ ক্রিটিসিজম এই বইটি প্রকাশিত হয় 1957 সালে। এই বইটিতে ফ্রাই বলেন, যে কোনো প্রতীক, প্রতিমা বা রীতিকেই আর্কেটাইপ বলা যায় যদি নিরন্তর পুনরাবৃত্তির ফলে সেটিকে সাহিত্য পাঠের অভিজ্ঞতার উপাদান হিসেবে গণ্য করা যায়। একটি রচনাকে অন্য রচনার সঙ্গে যুক্ত করে আর্কেটাইপ আমাদের সাহিত্য পাঠের অভিজ্ঞতাকে সংহত করে। আর্কেটাইপ নির্ভর সমালোচনা তাই সাহিত্যকে একটি সামাজিক সত্য ও সামাজিক সংলাপ বিনিময়ের প্রণালী হিসেবে দেখে, যদিও ফ্রাই এটাকেই সাহিত্যের চরম পরিচয় বলে মনে করেননি। ফ্রাই বর্ণিত আর্কেটাইপের দুটি মেরু হচ্ছে পুনরাবৃত্তি ও বাসনা, রিপিটেশন অ্যান্ড ডিজায়ার। পুনরাবৃত্তির উৎস প্রকৃতির ছন্দে, দিনরাত্রির আবর্তনে, ঋতুর পরিক্রমায়, জীবন মৃত্যুর চক্রাকার পালায়। স্বপ্নের মধ্যেও রয়েছে ইচ্ছাপূরণ আর উৎকণ্ঠার দ্বন্দ্ব। ফ্রাই এর মতে মিথ হচ্ছে আচার আকাঙ্ক্ষার মিলনের শাব্দিক রূপ। রিচুয়ালকে তার অর্থ দেয় মিথ, আর স্বপ্নকে অর্থ দেয় তার আখ্যান বা ন্যারেটিভ। স্বপ্নের প্রতীকগুলির তাৎপর্য মানসতাত্ত্বিকের কাছে নিভৃত ও ব্যক্তিগত, কিন্তু আর্কেটাইপাল সমালোচকের কাছে এটি প্রকাশ্য ও সমষ্টিগত। একটি সাহিত্যকর্ম এই বিচারে বৃহত্তর সাহিত্য লোকের অংশ, এবং সাহিত্য হলো সভ্যতার অর্থাৎ বিশ্ব প্রকৃতির মানবিক প্রতিরূপের অংশ। সাহিত্যের গঠনরীতি ও নীতিনিয়ম ফ্রাইয়ের দৃষ্টিতে কথা এবং ধর্মীয় আচারে। এ ব্যাপারে ফ্রাই এর প্রেরণার উৎস কবি উইলিয়াম ব্লেক, যিনি বাইবেলকে শিল্পের মহৎ সংকেত কোষ বলে বর্ণনা করেন। প্রতিটি আদিরূপই ফ্রাই দেখেন এক সর্বজনীন প্রতীক ব্যবস্থার অঙ্গ হিসেবে। এই শৃঙ্খলার দরুন পোস্ট স্ট্রাকচারালিস্ট সমালোচনায় ফ্রাই এর পদ্ধতি ততটা গৃহীত হয়নি যতটা হয়েছে বটকিনের ইয়ংপন্থী রীতি। স্ট্রাকচারালিস্ট অ্যানথ্রোপোলজিস্ট ক্লদ লেভি স্ট্রাউস 1958 সালে ইয়াংয়ের ধারণাকে আক্রমণ করে লেখেন যে কোনো বিশেষ মিথের তাৎপর্য বিচ্ছিন্ন আর্কেটাইপগুলির মধ্যে নিহিত নেই, আছে সেগুলির সংশ্লেষের বিশিষ্টতার মধ্যে। তো বন্ধুরা, আজকের এই আর্কেটাইপ নিয়ে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।